নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের জানতে চাই বাংলা নিয়ে, আর আজকে জানতে চাই বাংলায় আমাদের অতিথি হিসেবে এসছেন রত্না ভট্টাচার্য। রত্নাদি, আপনাকে স্বাগত। রত্নাদি সুলেখিকা অথবা মহাভারত কথার গ্রন্থের লেখিকা, তার সঙ্গে নৃতত্ত্ববিদ এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিকভাবে রত্নাদি ইদানিংকালে যা করে থাকেন, যা করে চলেছেন, সেটা হলো ইতিহাসের পুনর্লিখন করার চেষ্টা, যেটাকে একসময় আমাদের মানে এই পশ্চিমবঙ্গীয় সমাজে, জনসমাজে অন্তত খুব ঘৃণ্য একটা কাজ, সাম্প্রদায়িক একটা চেষ্টা বলে দেখা হতো। রত্নাদি, আপনাকে স্বাগত। এবং তার সঙ্গে আমার প্রশ্ন, এহেন একটা ঘৃণ্য সাম্প্রদায়িক, কোট অ্যান্ড কোট সব বলছে কিন্তু, হ্যাঁ আমি বলছি না, যেসব নিয়ে আলোচনাও মধ্যবিত্তের ড্রয়িং রুমে একসময় প্রায় প্রহিবিটেড ছিল, কেউ করলে বলতেই বাবা কি, কিছু শব্দ নির্দিষ্টভাবে বলা হতো, সেগুলো আর উল্লেখ করলাম না। কিন্তু সেগুলো আজ আমাদের কথা ছেড়ে দিন, গোটা ভারতের মানুষ সেগুলো নিয়ে উৎসাহিত, উল্লসিত। রাম মন্দিরের পর জ্ঞানবাপী নিয়ে আলোচনা হচ্ছে, সদর্থকভাবে আলোচনা হচ্ছে, লাইনে মথুরা আছে কিনা এরপরে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই বদলটা, মানে সনাতনের এই বিজয় ডঙ্কা গোটা দেশ জুড়ে বাজছে এটা, এবং এটা নিয়ে কারোর মনে কোনো অগৌরব নেই, কোনো পিছিয়ে পড়ার মানসিকতা নেই, বরঞ্চ গৌরব হিসেবে মানুষ এটাকে দেখছেন। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, হ্যাঁ আমি একজন হিন্দু, সেটা এই 2024 সালে এসে কার্যত আমরা সার্থকভাবে রূপায়িত হতে দেখছি। এই বদলটা কিভাবে ঘটছে, আর আপনি সেটাকে কিভাবে দেখছেন? বদলটা একটা ভীষণভাবে হচ্ছে, এবং এটা যে স্বামীজি বলেছিলেন তারপরে আস্তে আস্তে আমরা বলছি, কিন্তু একটা সময় এটা তুমি সত্যি বলেছো যে গর্ব করে বলবো আমি হিন্দু, এটা বলতে আমরা ভয় পেয়েছি, এবং এ কী ভাববে, ও কী ভাববে, এগুলো চিন্তা করেছি। কিন্তু এখন আমাদের সে ভয় নেই। তার কারণ আমাদের মনে হচ্ছে সনাতনীদের আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। ইতিহাস পুনর্লেখনের দরকার আমি অনেকভাবে বলেছি, এবং আমি নিজেও খানিকটা লিখেছি। কারণ যে ধরনের ইতিহাস আমাদের পড়ানো হয়েছে, মানে জোর করে একটা বাজে শব্দ গেলানো হয়েছে, সেটা থেকে আমরা বেরোবার চেষ্টা করছি। একসময় আমিও লিখেছি, পড়িয়েছি ছেলেদের, যে ছাত্রদের, যে আরিয়ান ইনভেশন হয়েছে, আর্যরা এসে আমাদের সভ্য করেছে। কিন্তু না, আমাদের সভ্য বাইরে থেকে কেউ করেনি। কারণ 5000 বছর আগে আমরা সভ্য ছিলাম, তার আগে মহাভারত রামায়ণের যুগেও আমরা সভ্য ছিলাম। কারণ প্রথম মানচিত্রর মানে সেটা দিয়েছিলেন বেদব্যাস। তিনি এইভাবে বলেননি যে এটা কন্টিনেন্ট, এটা সাবকন্টিনেন্ট, অমুক, এবার তো বলেননি। কিন্তু তিনি বলেছিলেন এই খরগোশের মতো কান, এইটা ওইটা অশ্বত্থ পাতার মতন, এইভাবে উনি এক্সপ্লেন করে কিন্তু পরিষ্কার আমাদের বিশ্বের মানচিত্রটা উনি বলে গিয়েছিলেন। এবং সব রকম এভিডেন্স আমরা দেখেছি যে আমাদের মানে জয় জয়কার বহু প্রাচীন, বেদ থেকে এসেছে, বহু প্রাচীন আমাদের এই সমাজ মানে সংস্কৃতি। আসলে কি জানো তো, মুঘল, ব্রিটিশ, তারা আমাদের না সংস্কৃতিটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। একটা জাতিকে যদি ভাঙতে হয় তাহলে প্রথম তার সংস্কারে আঘাত করতে হয়, এবং তারপরে যদি তার সঙ্গে ইকোনমিটা যোগ দেওয়া যায় তা তো আরোই ভালো। ভেবে দেখো, আমাদের কাস্টিজম ব্যাপারটাই ভালো করে ব্রিটিশরা করে দিয়েছে। দেশ ভাগ হলো আমাদের ধর্মের ভিত্তিতে, কিন্তু তারপরে আমরা ভাবলাম ঠিক আছে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, ঠিক আছে, কিন্তু না, থেমে থাকলো না, সব কিছুতে ধর্ম, যা কিছু বলবে ধর্ম। এটা বাঞ্ছনীয়। আজকে আমরা জাগছি, আজকে সনাতনীরা জাগছে, যার জন্য আমরা আমাদের রামলালাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এবং তার জন্য আমরা যে কিছুদিন আগেও হয়তো ভাবেনি অযোধ্যা হবে বা কিছু, সেও একবার অযোধ্যা ঘুরে এসে পাল্টে গেছে। সেও সকাল থেকে, আমি যাকে জানতাম বামপন্থী মনোভাবাপন্ন, সেও নাকি সকাল থেকে শুনলাম যে পুরো অনুষ্ঠানটা দেখেছে প্রাণ প্রতিষ্ঠার। তা এগুলো নিশ্চয়ই আস্তে আস্তে তো ভাঙছে ভুল, হ্যাঁ কিছু তো আছে। সেদিন একটা ডিবেট হচ্ছিল, প্যানেল ডিসকাশন, সেখানে একজন বলার চেষ্টা করছিল, এখনকার রাজনীতির সে সাপোর্টার, যে আমাদের সব কিছু ছিল না, মানে, কিন্তু তাকে আমার বোঝাবার দরকার ছিল যে ভাই 3H সিস্টেম বলে একটা জিনিস ছিল, স্টোন এজ, ব্রঞ্জ এজ, আয়রন এজ, মাঝখানে কপার এজ আছে।
তা এই এজগুলোতে লোকেরা কি খাওয়া পড়া করেনি? তারা কি আকাশ থেকে পড়ছিল? 5000 বছর আগে হরপ্পান সিভিলাইজেশন যেটা ছিল, সেখানে আমাদের টয়লেট ছিল, কমোড ছিল, বাথ ছিল, সোকপিট ছিল, গ্র্যানারি ছিল, সব ছিল। তখন বিদেশে কি অবস্থা 5000 বছর আগে? এখানে একটা কথা জিজ্ঞাসা করব, এই যে আপনি বিদেশের কথা এলেন, আমি একটু জানতে চাইছি, আপনি তো অনেক বিদেশেও অনেক দেশে ঘুরেছেন, সেই জায়গা থেকে ধরুন আমেরিকাতে বা 190 বছর আমাদের যারা শাসন করে গেল ব্রিটিশরা, তাদের নিজেদের দেশে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, যে আমি ব্রিটিশদের কথাই ধরছি, একদম তাদেরকে মাথার উপরে বসিয়ে তাদের মডেল অনুযায়ী তো স্বাধীনতার পরে ভারতের সংবিধানে লেখা হলো না ঠিক কথাই, কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল একজন জরুরি অবস্থার সময় জরুরিভাবে সে চেঞ্জটা করে দিলেন, পরিবর্তনটা, ধর্মনিরপেক্ষতা বলে একটা শব্দ ঢুকিয়ে দিলেন। তো আমি সেই কারণে জিজ্ঞাসা করছি, যাদের দ্বারা প্রণোদিত হয়ে বা অনুপ্রাণিত হয়ে আজকের ভাষায় বললে এগুলো করা হলো, ইংল্যান্ডে কোনো মানুষ যদি ক্রিশ্চান হন, ধর্মাবলম্বী হিসেবে বিশ্বাসে, তার কাছে তিনি যদি সেটা বলেন, সেটা কি ধর্মনিরপেক্ষতা থেকে চ্যুতি, বা সেটা কি অসভ্যতা, বা সেটা কি সাম্প্রদায়িকতা? আরবের কোনো দেশে কোনো মানুষ, বিশ্বাসী মানুষ যদি বলেন আমি ইসলাম ধর্মাবলম্বী, ইসলামে বিশ্বাস করি, সেটা কি সাম্প্রদায়িকতা হয়? সেটা কি ধর্মবিশ্বাস, সেটা কি ধর্মনিরপেক্ষতার থেকে চ্যুতি হয়? যদি না হয় এগুলো, তাহলে আপনি দেখেছেন, আপনি অভিজ্ঞতায় বলবেন, তাহলে ভারতে আমি হিন্দু এটা বলা এত ঘৃণ্য এবং এত অসভ্যতা বা এত সাম্প্রদায়িকতা বলে বিবেচিত হতো কেন? একটা কথা বলছি, এটা হয়তো তুমিও জানো, সেটা স্বামীজি বলেছিলেন। উনি যখন কাশ্মীরে ভ্রমণ করছিলেন, এক বৃদ্ধা কুল বেচছিল খুব সম্ভব, তাকে জিজ্ঞেস করে মা তোমার ধর্ম কি, স্বামীজি জিজ্ঞাসা করেছিলেন। উনি বলেছিলেন খোদা কে মেহরবানি সে मैं মুসলমানই হুঁ। তখন স্বামীজি বলেছিলেন, যেভাবে উনি ওর ধর্মটাকে বললেন, আমার হিন্দুরা এভাবে বলে না কেন, তারা বলতে চায় না কেন, তাদের সমস্যাটা কোথায় বলে স্বামীজি পরে দিয়েছিলেন। এখন এই যে ভেতর থেকে বোঝা যে আমি হিন্দু, আমার সনাতনী, আমি একজন সনাতনী, হিন্দুতে বড় কথা, আমার অনেক দূরে, আমার রুট অনেক গভীরে প্রতীত, এইটা আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে চেঞ্জটা আসবে না। তার থেকে সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে ব্রিটিশরা, বললাম যে সংস্কারে আঘাত করেছিল, তাতে একটা এমন ধরনের শিক্ষা ব্যবস্থা এনেছিল যে সবাইকে ইংরেজি বলতে হবে, ইংরেজি শিক্ষা নিতে হবে, কোট প্যান্ট পরতে হবে, এরকম ধরনের একটা অদ্ভুত মানে এনেছিল যে যারা হয়তো খেটো ধুতি পরছে বা কিছু পরছে, আমাদের বিদ্যাসাগরই তো পরতেন ধুতি, তারা একটু নিচু, যতক্ষণ না স্যুট কোট পরে সে বড় করে ইংরেজি বলছে ততক্ষণ যাতে ওঠা যাচ্ছে না। এখন একটা পেপার পাবলিশ করতে গেলে আমি তোমাকে বলছি, বিদেশের জার্নাল থেকে না বললে তাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, ইদানিং পাল্টেছে অনেক ব্যাপারটা। তো এটা তো একটা ব্রিটিশরা আমাদের চরম আঘাত করেছে। এখন ভেবে দেখো, সেই সময় থেকে যে শিশুরা শিক্ষা গ্রহণ করেছে তা তো ওই শিক্ষাই নিয়েছে। তাহলে রত্নাদি, এখান থেকে আমার একটা প্রশ্ন, শুধু ওই শিশুদের কথা না, আমি একটু আজকের বুড়ো শিশুদের কথায় আসি। তাহলে এটা কি ধরে নিতে পারি যে আজকে ভারতে যদি বিদ্যাসাগর ধুতি পরে কলেজ যেতেন, বাঘাযতীন ধুতি পরে অস্ত্র ধরতেন, বা মাস্টারদা সূর্য সেন যদি ধুতি পরে অস্ত্রাগার লুণ্ঠন করতে যেতেন, আই এম ভেরি সরি, আমি না বললে পারছি না, কিন্তু এই ভাষায় সোশ্যাল মিডিয়া তো লেখা হয় কি না তাই জিজ্ঞাসা করছি, এবং খুব ভদ্রবেশে ভদ্রসভ্যভাবে এখানে ডিবেট করে যান, কিন্তু বেরিয়েই ফেসবুকে লেখেন, এমন অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথাও বলছি, তাই জন্য শব্দটা ধার করে বলছি, তাদেরকে কি কোট আন কোট চাড্ডি বলে ডাকা হতো? মনে হয় আপনার মানে সম্ভাবনা ছিল সেরকম একটা? বলতে পারে, আমি জানি, আমার খুব খারাপ লাগছে শুনতে, এটুকু বলতে পারি। তবে এটুকু আমি দেখেছি, আজ কিছু মানে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে একটা মানে সম্মান করার ব্যাপারটা, আমি সবাইকে বলছি না, মানে আপব্রিঙ্গিংটা এখন ঠিকঠাক হয়নি। বিগত বেশ কিছুদিন ধরে আপব্রিঙ্গিংটা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু এর মধ্যে একটা শ্রেণী তো আপব্রিঙ্গিং হচ্ছে, তারা তো ঠিক পথে যাচ্ছে। কিন্তু তুমি ভেবে দেখো যে এটার জন্য দায়ী কিন্তু অনেকটা আমাদের গডলেস কমিউনিজম। তারাও তো শিখিয়েছে ঈশ্বরকে মেনো না,
এবং 34 বছর ধরে তো তারা এই রাজ্যটা করেছে যে ঈশ্বর বলে কিছু নেই, সব বলছি এটা কি সবাইকে শিখিয়েছে নাকি শুধু হিন্দুদের শিখিয়েছে বেছে বেছে? আমার এটাই একটা প্রশ্ন যে সবার টার্গেট হিন্দু কেন? পৃথিবীতে 56টা কান্ট্রি ইসলাম কান্ট্রি, বাকি খ্রিস্টান, 2-4টে বুদ্ধিস্ট, একটি মাত্র কান্ট্রি হিন্দু, সে তার উপর কেন এত নজর সবার? তার মানে এটাই সব থেকে রিচ, একেই ভাঙতে পারলে রাজ্য জয় হবে। বলছি আমি দুর্গাপুজোর প্যান্ডেলের 100 মিটার 200 মিটার দূরত্বে আমি দেখেছি কমিউনিস্ট পার্টির স্টলে বই বিক্রি হচ্ছে, ভগৎ সিং এর লেখা আমি কেন নাস্তিক। আমি তন্ন তন্ন করে খুঁজেও বড়দিনের সময় পার্ক স্ট্রিটে বা ঈদের সময় কোনো সংখ্যালঘু অধ্যুষিত ইসলামিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে কমিউনিস্ট পার্টির স্টলে ঠিক এরকম ধরনের কোনো বই দেখতে পাই। এটা কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য? না, ওরা তো জোর করে, মানে ওরা যেটা করে আমি দেখেছি ওদের স্টলে, মানে জোর করে বলছে যে আমরাই ঠিক, তুমি পুজো করছো আমরা মানি না, কিন্তু পেছন থেকে গিয়ে ঠিক প্রসাদ খাবে আমার ধারণা, সেটা করবে না। এবং আমার কলিগরা স্টঞ্চ কমিউনিস্ট ছিল, সর্বকার্যে কমিউনিস্ট, কিন্তু মেয়ের বিয়ের সময় ঠিক পুরুষকে বিয়ে দিয়েছে। আমার এগুলো হিপোক্রেসি লাগে জানো তো এখনও। তবে এখন তুমি যেটা প্রথম বললে না, আমার মনে হয় চেঞ্জ হচ্ছে, মানে অযোধ্যার নাড়া দিয়ে দিয়েছে, এবারে আসবে, আমার বিশ্বাস আসবে, কারণ এসআই রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখন তুমি দেখো যেগুলো আসছে সমস্ত ভার্ডিক্টগুলো, সেগুলো কিন্তু মোটামুটি প্রমাণ করছে। এবং জ্ঞানব্যাপী তো সত্যি কথা, ওখানে তো মানে ওই বাপির মধ্যে তো শিবলিঙ্গ ছিল, যাকে ওরা বলছে আমাদের ওয়াজিব স্থান, মানে উজু করার জায়গা, ওটা তো সত্যিই শিবলিঙ্গ ছিল এবং ওখানে তো সত্যিই পুজো করতো। মজার ব্যাপার হচ্ছে যে কোর্ট বলল 7 দিনের মধ্যে পুজোর ব্যবস্থা করো, আমাদের মাননীয় যোগীজি কয়েক ঘন্টার মধ্যেই পুজোর ব্যবস্থা করে দিয়েছেন ওখানে। সো এটা একটা ভীষণ বড় একটা দিক, মানে আমাদের তো এটাই একটাই দেশ হোক না সারা পৃথিবীর মধ্যে, আমরা কিন্তু লড়ে যাব, যেটা আমাদের পাওয়ার কথা পাবো। তোমাকে অবাক হচ্ছে যে ধরনের হিস্ট্রি আমাদের পড়ানো হয়েছে, তো মার্কসিস্ট হিস্ট্রি, তো তারপরে নেহরুভিয়ান হিস্ট্রি। আমি অবাক হয়ে গেছি একটি ইন্টারভিউ থেকে রমিলা থাপ্পড় বলছে যে অশোক হচ্ছে আমাদের এখানে এটা এনেছে, অহিংসা পরম ধর্ম, ওটা অশোক এনেছে, এবং যুধিষ্ঠির নাকি ওই অশোকেরটা ধার করে তোমার রাজ্য শাসন করেছে। তাই তুমি ভাবো রমিলা থাপ্পড় হিস্টোরিয়ান। আমি এখানে তার আরেকজন হিস্টোরিয়ান নাম আনতে বাধ্য হচ্ছি, ইরফান হাবিব। আমি কেন বলছি নামটা, ধরুন ছোটবেলা থেকে শুনে এসেছিলাম ঔরঙ্গজেব তো নিজের উপাধি নিয়েছিল, আলমগীর ছেড়ে দিন, কিন্তু উনি নাকি সুফি, নিজের জামা নিজে সেলাই করে পড়তেন, ওনার মতো মানুষ হয় না। ঔরঙ্গজেবের মন্দির ভাঙার ইতিহাস ইচ্ছা করে কিনা জানি না, মানে এখন প্রশ্ন আমার, এটা পড়ানো হয়নি আমাদেরকে, কোথাও এক বর্ণ লেখা ছিল না। এখন যখন সেসব খুব দিনে আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, এসআইয়ের খোঁড়াখুড়ি উদ্ধার ইত্যাদি নথিপত্র বেরোচ্ছে, তখন ইরফান হাবিব বলছেন হ্যাঁ ভেঙেছে তো বটেই, ওখানে তো এটা ছিল অমুক মসজিদটা তো এইভাবে, ওটা কি তা বলে মসজিদ হয়ে গেল? মন্দিরের মাথায় একটা গম্বুজ বসিয়ে দিলে কি মসজিদ হয়ে যায়? যদি তাই হয়, মন্দিরের মাথায় একটা গম্বুজ বসিয়ে দিলে যদি মসজিদ বা অন্য কোনো যে কোনো তীর্থস্থানের, ধর্মস্থানের বা কোনো সম্প্রদায়ের ধর্মক্ষেত্র তীর্থক্ষেত্র না হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন রত্নাদি, তাহলে রাম মন্দির নিয়ে এদের এত বিরোধিতা ছিল কেন অযোধ্যায়? তাহলে জ্ঞানব্যাপী নিয়ে এরা এতদিন সত্যি কথাটা বলেননি কেন? নাকি আজকে দেশের মুড বুঝে নিজেদের বদলানোর চেষ্টা করছেন, ভুল বদলানোর চেষ্টা করছেন, কোনটা? অ্যাকচুয়ালি তো আমার মনে হয় এই যে পার্টিকুলার, তুমি এখন লক্ষ্য করে দেখবে, একটু অন্যভাবে বলছি, যে একটা পার্টিকুলার ফেথ এখন ভীষণভাবে পোশাক আশাকে হয়ে গেছে। মানে আমার কিন্তু স্টুডেন্ট লাইফে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, বা আমি এত মানে প্রথম ধর্ম মেনে পোশাক পরতে আমি কাউকে দেখিনি, আমরা তো পড়ি না, ছেড়ে দাও, দেখিনি। এখন ইদানিং তার মানে একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে আমার ধারণা, এবং মানে যে কারণে ইরফান হাবিবের কথা বললে সে বহু বাধা দিয়েছিল কে মোহাম্মদ, বা যখন আবিষ্কার হচ্ছিল যে ওই যে বড় স্ল্যাবটা ওটা ভেঙে পড়েছে, ওটা রাম মন্দির সঙ্গে যুক্ত নয়, তারপরে আবার বলা ওটা আছে এলাহাবাদ মিউজিয়ামে, আবার দেখা গেল না ওটা ওখান থেকেই গেছে, তা বহু বাধা দেবার চেষ্টা করেছে। তো আলটিমেটলি দেখছে জনগণের জোয়ারে, এই যে একটা জোয়ার এসেছে তো টিকবে না,
তাই এখন নিজেদের এগুলো আমার ধারণা একটু মানে ফ্রিঞ্জ এরিয়াতে আসার চেষ্টা করছে, যাতে দুদিকেই থাকে। এবং আমার মনে হয় সেকুলার শব্দটা উঠে যাওয়া উচিত। সব দায় দায়িত্ব কি এই ভারতবর্ষের, যে সে মানে আজকে নমাজ পড়ছো রাস্তা জুড়ে, তোমরা এতে যাচ্ছ কি বলে চার্চে যাচ্ছ রোববার রোববার, নামাজ শুক্রবার শুক্রবার, শুধুমাত্র আমরা মন্দিরে শিবের মাথায় জল ঢাললেই কি সমস্যা? এটাকে হয়? একটা প্রশ্ন এখানে, তো সেক্ষেত্রে রত্নাদি পোশাক আশাকের কথা আপনি বলছিলেন, তাই আমি জিজ্ঞাসা করছি যে ধরুন আমি অযোধ্যাতে জয় শ্রীরাম লেখা একটি টুপি, ওই কুলু ক্যাপ হয় না, কুলু টুপি, সেটা পরে ছবি দিয়েছিলাম ফেসবুকে। আমার এটাকে অগৌরবের কিছু মনে হয়নি। ওখানে সবাই তিলক কাটছিল বজরংবলী মন্দিরের সামনে, আমি ওখানে জয় শ্রীরাম লেখা ছিল তিলকে, ছবি দিয়েছিলাম। তো নানা রকমের নানা প্রজাতির প্রগতিশীলরা এসে আমাকে নানা রকম গালিটালি দিয়ে গেলেন। আচ্ছা, আমি যদি মানে আপনাকে জিজ্ঞাসা করছি, আমি যদি রেড রোডে ঈদের নামাজের দিন ফেস টুপি পরে সঙ্গত কারণে তাদের উৎসব তাদের মতো করে পালন করবার জন্য, বা ধরুন একটা ক্রিসমাস ক্যারল ক্যাপ পরে সান্তাক্লজের মতো পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর মধ্যরাতে এরকম ছবি দিই, আপনার কি ধারণা আমি একই রকমভাবে গালি খেতে পারি বা খাই না কেন? আমার মনে হয় গালিটা তোমাকে মানে প্রচণ্ড মানে যে যে সনাতনীতে বিশ্বাস করে সেরকম কেউ হয়তো তোমাকে তো অনিবার্য এটা করলে কেন, না করলেই পারতে, কিন্তু বেশি গালি তুমি খাবে না। এইটাতে তুমি বেশি গালি খাবে। তবে আমি বলেছিলাম না, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরে অযোধ্যার ভূমিতে দাগলে একটা বদল আসবে, তোমার সেই বদলতে এসেছে। আমি দেখেছি, তোমাকে বলেওছি যে তুমিও কিন্তু বদলাচ্ছ, কারণ আমরা আস্তে আস্তে বদলাচ্ছি, এটাই আসার কথা। আমার মনে হয় এই বদলাটা খুব জরুরি ছিল, অনেক ওভারডিউ। দ্য সিভিলাইজেশন, সেটাকে কেন অস্বীকার করছে লোকেরা? অনেক ধন্যবাদ ডক্টর দি আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। সভ্যতাকে অস্বীকার কেন, এবং সভ্যতাকে স্বীকার করলে, সভ্যতা নিয়ে গর্ব করলে তাকে সাম্প্রদায়িকতা বলে দাগিয়ে দেওয়াই কেন? আজকের ভারত অন্যভাবে ভাবছে, অন্যভাবে চলছে। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, শ্রী রামলালার মূর্তি প্রতিষ্ঠা, সেদিকে আমাদের অনেক কদম এগিয়ে দিয়েছে। সামনে জ্ঞানবাপী, এরপরে কি রাস্তায় যাচ্ছে মথুরার দিকে, উত্তর দেবে সময়। কিন্তু রত্নাদি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে প্রাঞ্জল করে বুঝিয়ে বলবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে জানতে চাই বাংলা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।